আমার শ্রেণীর ছাত্ররা আশা করি সবাই ভালোই আছো। তো আজকে তোমাদের আমি ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের কার্যক্ষমতা চ্যাপ্টারের পরবর্তী অংশ পড়াবো। আমি সম্ভবত প্রথম লেকচারে তোমাদের কার্য সম্পর্কে পড়িয়েছিলাম, আজকে আমি ক্ষমতা এবং শক্তি সম্পর্কে পড়াবো। আচ্ছা, ক্ষমতা পড়াতে গেলে আমি একটা ঘটনার উল্লেখ করব। এখানে দেখো, 3টে যন্ত্র রয়েছে, M1, M2, M3। প্রথম যন্ত্র M1 2 ঘন্টায় কাজ করছে 600 জুল, দ্বিতীয় যন্ত্রটি কাজ করছে 1.5 ঘন্টায় 450 জুল এবং তৃতীয় যন্ত্রটি কাজ করছে 3 ঘন্টায় 750 জুল। তাহলে আমরা যদি দক্ষতা বের করি তাহলে দেখা যাবে যে প্রথম যন্ত্রটি 1 ঘন্টায় কাজ করছে 300 জুল, দ্বিতীয় যন্ত্রটি 1 ঘন্টায় কাজ করছে 300 জুল এবং তৃতীয় যন্ত্রটি কাজ করছে 250 জুল। কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে মনে হবে যে তৃতীয় যন্ত্রটি বেশি কাজ করছে। সুতরাং দক্ষতা বিচার করতে হলে শুধু মোট কৃতকার্যের পরিমাণ দেখলে চলবে না, আমাদের সময়ের সাপেক্ষে কৃতকার্য নির্ণয় করতে হবে। এই দক্ষতা নির্ণয় করার জন্যই আমরা একটা রাশির অবতারণা করি, সেটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা মানে কি? যে না, একক সময়ে কত কাজ করছে কোনো যন্ত্র বা ব্যক্তি, একক সময়ে যে কাজ করছে তাকে আমরা বলি ক্ষমতা। তাহলে ক্ষমতা বলতে আমরা বুঝি কৃতকার্যের হার বা একক সময়ে কত কার্য হচ্ছে। আচ্ছা, ক্ষমতা হচ্ছে একটি স্কেলার রাশি। নেক্সট আমরা আসছি ক্ষমতার একক সম্পর্কে। ক্ষমতার এসআই একক হচ্ছে জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড যাকে আমরা বলি জুল পার সেকেন্ড, যেটা হচ্ছে বলা হয় ওয়াট। এটা হচ্ছে ক্ষমতার এসআই একক বা ব্যবহারিক একক, জুল পার সেকেন্ড। আর সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক হচ্ছে আর্ক পার সেকেন্ড। এবার এক ওয়াট সমান হচ্ছে 1 জুল ভাগ 1 সেকেন্ড, অর্থাৎ 10⁻⁷ আর্ক পার সেকেন্ড। এফপিএস পদ্ধতিতে ক্ষমতার একক হচ্ছে অশ্ব ক্ষমতা। এফপিএস পদ্ধতিতে ক্ষমতার একক হচ্ছে অশ্ব ক্ষমতা, অর্থাৎ 1 সেকেন্ডে 550 ফুট পাউন্ড কার্য করার ক্ষমতাকে 1 সেকেন্ডে 550 ফুট পাউন্ড কার্য করার ক্ষমতাকে বলা হচ্ছে এক অশ্ব ক্ষমতা। এক অশ্ব ক্ষমতা হচ্ছে এফপিএস পদ্ধতিতে ক্ষমতার একক। এটা কিন্তু খুব প্রচলিত একক। এই এককটি এখনো পর্যন্ত ব্যবহৃত হয়। এবার এক অশ্ব ক্ষমতার সমান হচ্ছে 746 ওয়াট। 746 ওয়াট। আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম ক্ষমতার পরম একক। এবার আমরা দেখব ক্ষমতার অভিকর্ষী একক। ক্ষমতার সিজিএস অভিকর্ষী একক হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডে যদি আমরা কোনো একটা বস্তুকে 1 সেন্টিমিটার উপরে তুলতে চাই তাহলে যে ক্ষমতা প্রয়োজন তাকে আমরা বলি 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। আর এসআই একক হচ্ছে 1 কিগ্রা মিটার পার সেকেন্ড। 1 কিগ্রা পার মিটার পার সেকেন্ড, 1 কিগ্রা মিটার পার সেকেন্ড। আচ্ছা, ক্ষমতা এবং বেগের সম্পর্ক দেখো। ক্ষমতা ও বেগের সম্পর্ক। ক্ষমতা মানে কি? কৃতকার্য ভাগ সময়। আবার কৃতকার্য মানে কি বলতে পারি আমরা? কৃতকার্য মানে হচ্ছে বল গুণ সরণ। কৃতকার্য মানে বল গুণ সরণ। তাহলে কি হচ্ছে? ক্ষমতা সমান বল গুণ সরণ ভাগ সময়। তাহলে বল ইন্টু সরণ ভাগ সময়। সরণ ভাগ সময়কে আমরা লিখতে পারি বেগ। সুতরাং আমরা পাচ্ছি কি যে ক্ষমতা সমান হচ্ছে বল ইন্টু বেগ, অর্থাৎ ক্ষমতা পি সমান হচ্ছে এফ ইন্টু ভি। এখানে দেখো যে ক্ষমতা হচ্ছে দুটি ভেক্টর রাশির গুণফল। ক্ষমতা হচ্ছে দুটি ভেক্টর রাশির গুণফল।
একটা ভেক্টর রাশি হচ্ছে এফ আর একটা ভেক্টর রাশি ভি, এদের গুণফল হচ্ছে ক্ষমতা, কিন্তু ক্ষমতা নিজে স্কেলার রাশি। বোঝা গেল? আচ্ছা, তাহলে ক্ষমতাকে আমরা দুইভাবে লিখতে পারি, কৃতকার্য ভাগ সময়, আরেকটা হচ্ছে বল গুণ গতিবেগ। আচ্ছা, ক্ষমতার মাত্রা হচ্ছে কৃতকার্যের মাত্রা ভাগ সময়ের মাত্রা। কৃতকার্যের মাত্রা আমরা জানি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। ক্ষমতার মাত্রা হচ্ছে কৃতকার্যের মাত্রা ডিভাইডেড বাই সময়ের মাত্রা, অর্থাৎ এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই সময়ের মাত্রা, অর্থাৎ আমরা আলটিমেটলি পাচ্ছি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। এটা হচ্ছে ক্ষমতার মাত্রা। নেক্সট আমরা চলে আসছি শক্তি কাকে বলে। শক্তি সম্পর্কে জানতে গেলে আমরা একটা ঘটনার সাহায্য নেব। সেটা হচ্ছে একজন স্বাস্থ্যবান এবং শক্ত সমর্থ লোক আর একজন দুর্বল লোক, এই দুজনকে একটা ভারী ব্যাগ তুলতে দেওয়া হলো একটা বাড়ির 3 তলায়। তাহলে দেখা যাবে যে শক্ত সমর্থ যে লোকটি আছে সে অনায়াসে খুব সহজেই কিন্তু ব্যাগটিকে তুলতে পারবে, কিন্তু দুর্বল ব্যক্তির ওই ব্যাগ তুলতে একটু সমস্যা হবে, বেশি কষ্ট হবে। তার মানে কি, যে যার কাছে শক্তি বেশি রয়েছে সে কিন্তু কাজটাকে সহজে সম্পন্ন করতে পারছে। এর থেকে আমরা কি বলতে পারি যে শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য। হ্যাঁ, তাহলে শক্তি মানে হচ্ছে কাজ করার সামর্থ্যকেই আমরা বলছি শক্তি। কোন বস্তু মোট যে পরিমাণ কার্য করতে পারে তা দিয়ে বস্তুটির শক্তির পরিমাপ করা হয়। বস্তুত শক্তি ও কার্য কিন্তু একই জিনিস। কার্যের মতো শক্তি স্কেলার রাশি, শক্তির একক এবং মাত্রা কার্যের একক এবং মাত্রার মতোই। শক্তির পরিমাপ আমরা কিভাবে করি না, শক্তির পরিমাপ করি আমরা কৃতকার্য দ্বারা, অর্থাৎ প্রযুক্ত বল এবং সরণের দ্বারা আমরা শক্তির পরিমাপ করে থাকি। প্রকৃতিতে 8 রকমের শক্তি আছে, মোট 8 রকমের শক্তি আছে। যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, তারপরে শব্দ শক্তি, চৌম্বক শক্তি, রাসায়নিক শক্তি, আরও রয়েছে রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি। এই 8 রকমের শক্তি রয়েছে। আমরা এখানে শুধুমাত্র তোমাদের সিলেবাসে রয়েছে যান্ত্রিক শক্তি, এই যান্ত্রিক শক্তি নিয়ে এখানে আলোচনা করব। কোনো বস্তুর যান্ত্রিক কার্য করার সামর্থ্যকে আমরা যান্ত্রিক শক্তি বলি। কোনো বস্তুর যান্ত্রিক কার্য করার সামর্থ্যকে আমরা বলছি যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি 2 রকমের, একটা হচ্ছে স্থিতিশক্তি আর একটা গতিশক্তি। এবার স্থিতিশক্তি কাকে বলবো, যে না কোনো বস্তু তার অবস্থান এবং আকৃতির পরিবর্তনের জন্য, অবস্থানের বা আকৃতি পরিবর্তনের জন্য যে শক্তি অর্জন করে সেটাকে আমরা বলছি এই বস্তুর স্থিতিশক্তি। স্থিতিশক্তিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি আর একটা হচ্ছে আকৃতিগত স্থিতিশক্তি। আচ্ছা, অভিকর্ষীয় স্থিতিশক্তি কাকে বলবো, যে না কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থানের জন্য, স্বাভাবিক অবস্থান থেকে অন্য অবস্থানের জন্য যে শক্তি অর্জন করে তাকে আমরা বলি অভিকর্ষীয় স্থিতিশক্তি। যেমন কোনো বস্তুকে যদি আমরা ভূপৃষ্ঠ থেকে উপরে তুলে নিই তাহলে কি হবে, ভূপৃষ্ঠ হচ্ছে স্বাভাবিক অবস্থানের বস্তু। তাহলে ভূপৃষ্ঠ থেকে যদি আমরা উপরে তুলি, ভূপৃষ্ঠে বস্তুর স্বাভাবিক অবস্থানে স্থিতিশক্তি হচ্ছে 0। এবার এই বস্তুকে যখন আমরা উপরের দিকে তুলছি তখন তার স্থিতিশক্তি বৃদ্ধি পাচ্ছে। আবার যদি আমরা ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে নামাই বস্তুটিকে, যেমন খনিতে যদি আমরা নিয়ে যাই, তাহলে কি হবে, বস্তুটির শক্তি তখন কমে যাবে, অর্থাৎ বস্তুর শক্তি তখন ঋণাত্মক হয়ে যাবে। আচ্ছা, ধরা যাক আমরা এবার স্থিতিশক্তির পরিমাপ করব। ধরা যাক একটি বস্তু, এখানে ছবিতে দেখো একটি বস্তু রয়েছে, m ভরের একটি বস্তু ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় রয়েছে। ঠিক আছে, ভূপৃষ্ঠে তার স্থিতিশক্তি হলো 0। এবার এই উচ্চতায় এর স্থিতিশক্তি কত হবে? আচ্ছা, আমরা জানি যে বস্তুটিকে পৃথিবী
বস্তুটিকে পৃথিবী বস্তুটির ওজনের সমান বলে আকর্ষণ করবে। তার মানে বস্তুর উপর প্রযুক্ত বল হচ্ছে এখানে এমজি, বস্তুর উপর প্রযুক্ত বল এমজি। আর বস্তু যেহেতু এই উচ্চতায় রয়েছে তাহলে তার সরণ হচ্ছে এখানে এইচ। তাহলে বস্তুর উপর কৃতকার্য কি হবে? ইপি, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ স্থিতিশক্তি হচ্ছে এমজি ইন্টু এইচ, বল গুণ কৃতকার্য। এখানে বল হচ্ছে বস্তুর ওজন আর সরণ হচ্ছে বস্তুর উচ্চতা, তাহলে এমজি এইচ। অর্থাৎ একটি বস্তুকে যদি আমরা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তুলি তাহলে তার মধ্যে এমজি এইচ পরিমাণ শক্তি সঞ্চিত থাকবে, স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকবে। স্থিতিশক্তির উদাহরণ কি? যে কোনো জলাশয়ে সেখানে জলকে বাঁধ দিয়ে রাখা হয়, এবার বাঁধটাকে যদি আমরা ছেড়ে দিই তাহলে সেই জলটা নিচের দিকে নামতে থাকে, একটা ফোর্স নিয়ে নামতে থাকে, একটা গতি নিয়ে নামতে থাকবে। অর্থাৎ তখন স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হবে এবং সেই শক্তির সাহায্যে টারবাইন ঘুরিয়ে আমরা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারি। ঠিক আছে। আরেকটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি, অর্থাৎ বস্তু তার আকৃতির জন্য যে শক্তি অর্জন করছে তাকে আমরা বলছি স্থিতিস্থাপক স্থিতিশক্তি। এরকম অনেক হতে পারে, যেমন ধরো একটা ধনুক সোজা অবস্থায় রয়েছে, তখন কিন্তু তার কোনো শক্তি নেই, কিন্তু তাকে যদি বাঁকানো হয় এবং সেটাকে যদি আমরা দড়িতে বাঁধি এবং তখন যদি আমরা তীরটাকে ছুড়ি তখন কি করে? তীরটা অনেক দূরে চলে যায়। তাহলে এখানে বস্তুটি যে এই ধনুক এখানে যে শক্তিটি অর্জন করলো সেটা কি জন্য? যে না, তার আকৃতির জন্য। ঠিক আছে। আচ্ছা, গতিশক্তি। কোনো গতিশীল বস্তু তার গতির জন্য যে শক্তি অর্জন করে তাকে আমরা বলি গতিশক্তি। গতিশক্তিকে কি করে পরিমাপ করব? এখানে দেখো, ধরা যাক এখানে এম ভরের একটি বস্তু এ ত্বরণে চলছে, টি সময় চলছে এবং তার গতিবেগ হলো ভি। এবার এই বস্তুটিকে এফ বল প্রয়োগ করে থামানো হলো এবং সেই বস্তুটি থামলো এস দূরত্ব গিয়ে। এস দূরত্ব পর্যন্ত যাওয়ার ফলে বস্তুটি থেমে গেল। তাহলে বস্তুটিকে থামাতে আমাদের যে বল প্রয়োগ করতে হলো সেটাই ছিল বস্তুটির গতিশক্তি। অর্থাৎ বস্তুকে থামাতে যে বলটি আমরা প্রয়োগ করলাম সেটাই হবে বস্তুর গতিশক্তি। ঠিক আছে। এবার বস্তুকে থামাতে গিয়ে আমাদের কৃতকার্য কত করতে হয়েছে? এখানে বলগুণ সরণ এফ ইন্টু এস। আচ্ছা, এফ কে আমরা লিখতে পারি আমরা এম ইন্টু এ, অর্থাৎ বস্তুর ভর ইন্টু কি এটা ত্বরণ, এফ ইন্টু এ। আর এখানে এস দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব আমরা জানি, একটা সূত্র আমাদের আছে, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এই সূত্র থেকে আমরা বলতে পারি যে অতিক্রান্ত দূরত্ব এস সমান হচ্ছে 2as। এস সমান হচ্ছে 2as, সরি ভি স্কয়ার এখানে আমরা পাবো যে ইউ স্কয়ার ইজ ইকুয়াল টু 2as, ইউ স্কয়ার ইজ ইকুয়াল টু 2as পাবো আমরা, বা ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 2as পাবো। তার মানে এখানে এস বলতে আমরা পাবো ভি স্কয়ার বাই 2। তাহলে এস সমান ভি স্কয়ার বাই 2। সেই ভি স্কয়ার বাই 2 যদি বসিয়ে দিই তাহলে আমরা এখানে পেয়ে যাব গতিশক্তি সমান হচ্ছে ইকে, গতিশক্তি ইকে সমান পাবো আমরা হাফ এম ভি স্কয়ার। অর্থাৎ ইকে সমান হাফ এম ভি স্কয়ার। এখানে এম হচ্ছে বস্তুর ভর এবং ভি হচ্ছে বস্তুর গতিবেগ। উদাহরণ, গতিশক্তির উদাহরণ, নদীর স্রোতে নৌকা ভেসে চলে যায়, বা কোনো বস্তুকে আমরা উপর থেকে যদি ফেলি তাহলে দেখা যায় সেই বস্তুটি অনেক ভিতরে ঢুকে যায়, মাটির ভিতরে ঢুকে যায়। তাহলে এটা গতিশক্তির দরুনই কিন্তু এগুলো হচ্ছে। এইবার যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। কোনো বস্তুর যান্ত্রিক শক্তি অর্থাৎ স্থিতিশক্তি এবং গতিশক্তি সর্বদাই ধ্রুবক থাকে। স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল সর্বদা ধ্রুবক থাকে, এটাকেই বলা হয় যান্ত্রিক শক্তির নিত্যতা শক্তি। এবার আমরা দেখব যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি কিভাবে ধ্রুবক থাকছে। এখানে দেখো
একটা বস্তু ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় তোলা হলো, এম্বরের একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় তোলা হলো। আমরা তিনটি অবস্থান নেব, এই তিনটি অবস্থানে আমরা দেখব যে বস্তুর যান্ত্রিক শক্তি কত হচ্ছে। প্রথমে এ অবস্থানে রয়েছে, এই উচ্চতায় এ অবস্থানে রয়েছে, এই অবস্থানে বস্তু স্থির অবস্থায় রয়েছে, সুতরাং বস্তুর গতিশক্তি হবে 0, কিন্তু স্থিতিশক্তি হচ্ছে mgh। বস্তুর গতিশক্তি mgh, এটা হচ্ছে এ অবস্থানে। এবার বি অবস্থানে দেখো, বি অবস্থানে বস্তু x দূরত্ব নেমে এসছে। ধরা যাক বস্তুটি x দূরত্ব বি অবস্থানে নেমে এসছে এবং এই অবস্থানে বস্তুর গতিবেগ হলো v1 বা v ড্যাশ। তাহলে বস্তুর ক্ষেত্রে স্থিতিশক্তি কত? mgh মাইনাস x, অর্থাৎ এখানে বস্তুর উচ্চতা হচ্ছে h মাইনাস x, তাহলে mgh মাইনাস x, এটা হচ্ছে স্থিতিশক্তি। এবং গতিশক্তি কত হবে? হাফ এম ভি ড্যাশ স্কোয়ার। এবার হাফ এম ভি ড্যাশ স্কোয়ারকে আমরা পেয়ে থাকি ভি ড্যাশ স্কোয়ার। এখানে দেখো, এখানে একটা সূত্র আছে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2s। এই সূত্র থেকে আমরা দেখতে পারি যে এই x সমান হয়ে যাবে, এখানে x সমান হচ্ছে ভি স্কোয়ার বাই 2g, x সমান হচ্ছে ভি স্কোয়ার বাই 2g। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? গতিশক্তিকে আমরা লিখতে পারি হাফ এম 2gx, হাফ এম 2gx, এটা আমরা লিখতে পারি। তার মানে কেটে কুটে হয়ে গেল mgx। এবার আমরা যদি মোট শক্তি যোগ করি ইপি প্লাস ইকে, অর্থাৎ গতিশক্তি যোগ স্থিতিশক্তি, আমরা দুটো যদি যোগ করি তাহলে দেখব mgh মাইনাস এক্স প্লাস mgx, অর্থাৎ mgh মাইনাস mgx প্লাস mgx অর্থাৎ mgh, অর্থাৎ বি বিন্দুতেও কিন্তু গতিশক্তি mgh হলো। এবার দেখবো আমরা পজিশন সি পজিশনে। দেখো, একদম ভূপৃষ্ঠে স্পর্শ করার আগের মুহূর্তে বস্তুর গতিবেগ সর্বোচ্চ হবে, সব থেকে বেশি হবে। তাহলে এখানে গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। এবার হাফ এম ভি স্কোয়ারকে আমরা পেয়ে যাব mgh। আর এখানে স্থিতিশক্তি কি হবে? বস্তু যেহেতু পৃথিবীর একদম কাছে চলে এসছে, অর্থাৎ পৃথিবী থেকে এখানে বস্তুর উচ্চতা প্রায় 0, সুতরাং এখানে গতিশক্তি এই উচ্চতা প্রায় 0, অর্থাৎ স্থিতিশক্তি নেই বললেই চলে, সুতরাং স্থিতিশক্তি 0। তাহলে আমরা স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল করলে পাবো mgh, অর্থাৎ তিনটি অবস্থানই বস্তুর গতিশক্তি প্লাস স্থিতিশক্তি যোগফল আমরা পাচ্ছি mgh। সুতরাং আমরা বলতে পারি যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র বজায় চলে। বোঝা গেল? এবার আমরা অ্যাসাইনমেন্টটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে অথবা ভিডিওটাকে পজ করে দেখবে, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই থাকলো, রাখছি, তাহলে আজকে শেষ করছি।